নমস্কার। কবি প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে টাকির বুকে এক সাংস্কৃতিক মহাযজ্ঞের আয়োজন হয়ে গেল গতকাল 11ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজি 2026 মে 2026 মঙ্গলবার। স্থান টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চ, উত্তর 24 পরগনা। ঠিক সকাল 9টায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়েছিল শ্রদ্ধার্ঘ্য। বিকেল 5টায় ছিল মূল অনুষ্ঠান। টাকি পৌরসভার অন্তর্গত বিদ্যালয়গুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, সাথে ছিল সঙ্গীতানুষ্ঠান এবং বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী অবলম্বনে নাটক উড়তে চাই। নির্দেশনায় শঙ্কর প্রসাদ ব্যানার্জি এবং প্রযোজনায় আমরা অমলকান্তি টাকি। এই মহতী অনুষ্ঠান উজ্জ্বল করেছিলেন সর্বভারতীয় ছাত্র নেত্রী কমরেড দীপশিতা ধর এবং SFI উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক কমরেড আকাশ কর। আয়োজনে ছিল ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন টাকি ইউনিট। নমস্কার। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি খুব লম্বা ভাষণ দিয়ে ভারাক্রান্ত করবো না, কারণ যে ছোটরা এসছে, যারা মাধ্যমিক পাস করেছে, সবারই মোটামুটি 11-এর পড়া শুরু হয়ে গেছে, তাই তো? এরপরে পড়াশোনা করতে যেতে হবে। একটু আগে একটা ক্লাস 4-এর বাচ্চা বসেছিল, সে বললো কাল তার ইংরাজি পরীক্ষা, অতএব সে এতক্ষণ থাকতে পারবে না, তাকেও বাড়ি চলে যেতে হয়েছে। ফলে এরপরে আমাদের যা আজকের মূল অনুষ্ঠান, যে কারণে আমরা এখানে এসেছি, কৃতীদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান, সেই কাজে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজে চলে যেতে হবে। কিন্তু এখন আমাদের যিনি সভাপতি ছিলেন, তিনি কথা শুরুর আগে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলে গেছেন। আমরা দেখছি আমাদের পিছনের ব্যানারে রবি ঠাকুরের ছবি আছে, নজরুলের ছবি রয়েছে, এবং আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের আপামর বাঙালি এক ধরনের নস্টালজিয়া আছে, ভালোবাসা আছে, গর্ব আছে, স্বাভাবিকভাবেই আছে। মানে রবি ঠাকুর খুব ভালো কবিতা লিখতেন বলে, রবি ঠাকুর খুব ভালো গান লিখেছেন বলে, রবি ঠাকুর একমাত্র মানুষ যিনি একাধিক দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বলে আমরা শুধু রবি ঠাকুরকে ভালোবাসি তা তো নয়। আমরা রবি ঠাকুরকে এই কারণেও ভালোবাসি, কারণ রবি ঠাকুর প্রকৃত অর্থে একজন চিন্তক ছিলেন, মানে যিনি ভাবতেন, যার কবিতার মধ্যে দিয়ে, লেখার মধ্যে দিয়ে, তার জীবনের কার্যকলাপের মধ্যে দিয়ে এক ধরনের চিন্তার, এক ধরনের ভাবনার প্রসার করার চেষ্টা করেছিলেন। সেটা কিছু ক্ষেত্রে জাতীয়তাবাদ। এবার এই জাতীয়তাবাদ আবার আজকের দিনে যে RSS বিজেপি, যে হিন্দুস্তানের জাতীয়তাবাদের কথা বলেন, যে জাতীয়তাবাদে কাউকে ঘৃণা করতে শেখানো হয়, যে জাতীয়তাবাদে আমার দেশটা একমাত্র হিন্দুর, মুসলমান মানুষ আমার দেশে থাকবে না, এমন একটা এথনো ন্যাশনালিজম বা জাতিগত জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা হয়, তার বিপরীতে দাঁড়িয়েছিল রবি ঠাকুরের দেশাত্মবোধ, দেশকে ভালোবাসা, ভারতকে ভালোবাসা। তিনি দেশকে এতটাই ভালোবাসতেন, ঔপনিবেশিক বিরোধী যে আন্দোলন, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এতটাই সম্পৃক্ত ছিলেন যে তাকে যখন নাইট উপাধি দেওয়া হয়েছিল, তিনি নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। তাহলে রবি ঠাকুর খালি ভালো কবিতা লেখেন, ভালো গল্প লেখেন, ভালো উপন্যাস লেখেন বা ভালো গান লিখেছেন বলে আমরা রবি ঠাকুরকে মনে রাখি না। তিনি যে নাইট উপাধিকে ত্যাগ করতে পেরেছিলেন তার দেশের জন্য, তার দশের জন্য, তার দেশের মানুষকে ভালোবেসে তিনি যে ব্রিটিশদের সর্বোচ্চ সম্মান পরিত্যাগ করতে পেরেছিলেন, তার জীবন থেকে এটাও আমরা শিখি। রবি ঠাকুরকে আমরা এই জন্য তো মনে করি। আমরা জানি রাখি বন্ধন উৎসব উত্তর ভারতে বিভিন্ন জায়গায় ভাই বোন একে অপরের হাতে রাখি পরিয়ে দেয়, যেখানে বলা হয় বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে ভাই সারা জীবন বোনকে রক্ষা করবে, এই প্রতিজ্ঞাবদ্ধ একে অপরের সঙ্গে হয়। রবি ঠাকুর সেই রাখি বন্ধনকে একদম অন্য আঙ্গিকে দেখলেন। তখন বঙ্গভঙ্গ হচ্ছে প্রথমবার এই ভারতীয় উপমহাদেশের বুকে। তখন ভারতের চেহারা, বাংলার চেহারাটা এইরকম হয়নি। প্রথমবার হিন্দু মুসলমান, আমি একই ভাষায় কথা বলি, কিন্তু একজন মন্দিরে যায় এবং একজন মসজিদে যায়, অতএব আমরা একে অপরের শত্রু, এমন একটা লাইন টানার চেষ্টা হচ্ছে। বাঙালি মানুষকে দুটো টুকরো করে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে রবি ঠাকুর কি বললেন? এই রাখি, যে রাখি একদিন পর্যন্ত ভাই বোন তার হাতে লাগাতেন, হাতে পড়াতেন,
এখন হিন্দু এবং মুসলমান একে অপরের সেই রাখির বন্ধনে আবদ্ধ হবে। ভ্রাতৃত্ব বোধের কথা বললেন, ধর্ম জাত নির্বিশেষে মানুষের একে অপরের পাশে থাকার কথা বললেন। আমরা রবি ঠাকুরকে মনে করি শুধু কবি রবি ঠাকুর, নোবেলজয়ী রবি ঠাকুর হিসাবে নয়, বরং রাজনীতিবিদ রবি ঠাকুর। রাজনীতিবিদ মানে খালি ইলেকশনে দাঁড়ানো নয়, রাজনীতিবিদ মানে খালি এমএলএ এমপি হওয়া নয়, রাজনীতিবিদ মানে যিনি মানুষের কথা ভাবেন, সমাজ পরিবর্তন করতে চান, রাজার নীতির বিরুদ্ধে কথা বলেন, রাজার নীতি বদল করতে চান। রবি ঠাকুর তিনি, যিনি লিখে গেছিলেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তারপরে লাইনটা কি ছিল? নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। তারপরে ছিল রাজার সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। এই যে আমাদের সংবিধানের উপর বড় বড় করে লেখা থাকে গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথাই তো তাই। আমাদের রাজা কে হবে আমরা ঠিক করি, নির্বাচনে ভোট দিয়ে ঠিক করি, নির্বাচনের লাইনে দাঁড়িয়ে ভোট করি, আমার মন্ত্রী কে হবে, রাজা কে হবে, আমার এমএলএ কে হবে, এমপি কে হবে। এবং রাজা আমার, আমি রাজার দাস হয়ে যাই না, আমি নাগরিক হই। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। যিনি প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন, এমএলএ হবেন, এমপি হবেন, তিনি পাড়ার যিনি রিক্সা চালক তার কথা শুনতে বাধ্য, তার প্রশ্নের উত্তর দিতেও বাধ্য। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোরা যা খুশি তাই করি, তবু তার পথেতেই চলি। অর্থাৎ আমরা আমাদের নিজের পছন্দের মতো জামা কাপড় পরতে পারি, রাজনৈতিক দল করতে পারি, মন্দিরে যেতে পারি, মসজিদে যেতে পারি, আমার পছন্দ মতো খাবার খেতে পারি। আমার গণতন্ত্র আমাকে সেই সুযোগ, সেই সুবিধা, সেই পরিসরটুকু দেয়। রবি ঠাকুরকে আমরা মনে করি শুধুমাত্র তিনি নদী সম্পর্কে ভালো লিখে গেছেন, আমাদের প্রকৃতি সম্পর্কে নানা সুন্দর সুন্দর লেখা লিখে গেছেন তাই বলে নয়, বরং গণতন্ত্র কেমন হওয়া উচিত, গণতন্ত্রে বা গণতান্ত্রিক দেশে যদি গণতন্ত্র না থাকে, তার সে দেশের মতো যদি সেই দেশটা হয়ে যায়, তাহলে সেখানে কি কি গন্ডগোল হতে পারে সেই কথাগুলো আমাদের শিখিয়ে গেছেন, পড়িয়ে গেছেন। তাই রবি ঠাকুরকে আজকে আমরা মনে করব। এখানে অনেক ছোট বাচ্চারা রয়েছে, ভালো রেজাল্ট করেছে, আমি নিশ্চয়ই আমার এই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, তারা অবশ্যই পড়াশোনা করেছে, অনেক তার সময় হয়তো দিনে 7 ঘন্টা 8 ঘন্টা করে পড়াশোনা করেছে, প্রস্তুতি দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। আমি খালি যে ছোটরা এখানে রয়েছে তাদের কাছে অনুরোধ করবো রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো একটু পড়ার জন্য। খালি পরীক্ষায় বাংলায় প্রশ্ন আসবে তাই রবি ঠাকুরকে পড়বো না, আমার মনের ভিতরটা কেমন হবে, আমার দেশটা কেমন হবে, আমার সমাজটা কেমন হবে, আমার আগামীটা কেমন হবে, সেই বোধ তৈরি করার জন্য আমরা আরো একটু রবি ঠাকুরকে আপন করে নেব। আজকে আমাদের দেশে যার সবচেয়ে বেশি অভাব সাইন্টিফিক টেম্পারামেন্ট, বিজ্ঞানসম্মত ভাবনা চিন্তা, ধর্ম নিরপেক্ষতা, গণতান্ত্রিক ভাবনা চিন্তা, এই সমস্ত কিছু কিন্তু রবি ঠাকুররা তাদের লেখায় তাদের কাছে দেখিয়ে গেছে। আর একজন যার কথা আমরা বলি, এই একটু আগে কথা বলার সময় আমি আকাশকে বলছি, আসলে নজরুল ইসলামকে শুধুই তো আমরা বিদ্রোহ কবি বলে কি ও বলছি যে আমরা একটা কোনায় ফেলে দিয়েছি, ঠিকই নজরুল ইসলাম বিদ্রোহ কবি বটেই। নজরুলের প্রতি লেখায় তার প্রতি ছত্রে ছত্রে বিদ্রোহ। নজরুল এই দেশের, এই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, নিষ্পেষিত মানুষ, নিপীড়িত মানুষ, তাদের হয়ে কলম ধরেছে। নজরুল ইসলাম সেই প্রথম মানুষ ছিলেন ইন্টারন্যাশনাল যে গান সারা বিশ্ব জুড়ে কমিউনিস্ট পার্টি যারা করেন, যারা লাল ঝান্ডায় বিশ্বাসী হন, তারা যে গান করেন সেই গানের বাংলায় অনুবাদ করেছিলেন এই কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি ছিলেন তিনি, কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু নজরুল শুধু বিদ্রোহী কবিও তো ছিলেন না, শ্যামা সঙ্গীত লিখেছেন। মুসলমান মানুষ জন্মেছে মুসলমানের ঘরে, অথচ গান লিখেছেন হিন্দুদের দেবী নিয়ে। এবং যে শ্যামা সঙ্গীত আমাদের প্রতি কালী পুজোর সময় আমাদের পুজো প্যান্ডেলে যে গান বাজে, তার মধ্যে অনেকগুলো এমন যেগুলো নজরুল ইসলামের লেখা। ভাবা যায় কতটা উদারতা থাকে, সমাজ সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে কতটা টান থাকে, কতটা গভীরতা থাকলে মনের ভিতরের যে আধ্যাত্মবাদ, যাকে আমরা স্পিরিচুয়ালিটি বলি, এখন সব বড় বড় ধার্মিক হয়েছে, প্রতিদিন আমাদের ঠিক করে দেওয়া হয় কি করে ভালো হিন্দু হইতে হবে, কি করে ভালো সনাতন হইতে হবে। তারা ভুলিয়ে দিতে চান এই বাংলাটুকে শ্যামা সঙ্গীত লিখে গেলেন, নিজের মনের সমস্ত দুঃখ, কষ্ট, আবেগ একেবারে মানে নিংড়ে নিয়ে যে লেখা লিখলেন, গান লিখলেন, সেই মানুষটার নাম ছিলেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম কে? যিনি আরব দেশের যে গানের সুর, যে গানের ছন্দ, সেই গানের ছন্দকে আমাদের এই বাংলায় নিয়ে এলেন। নজরুল ইসলাম কে? গজল, যে গজলে উর্দু শব্দ আছে, ফার্সি শব্দ আছে,
ভীষণ কমপ্লেক্স কঠিন মিউজিক রয়েছে, সেগুলোকে বাংলায় নিয়ে আসলেন। প্রেমের গান, ভালোবাসার গান, আধ্যাত্মবাদের গান এবং একই সঙ্গে সঙ্গে বিদ্রোহের গান। যে মানুষটা তার কলম দিয়ে লিখলেন তার সম্পর্কে হয়তো আমরা অনেক 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 কম জানি। আমার ছোটদের কাছে এই অনুরোধ থাকবে, আমরা নজরুলকেও পড়বো, নজরুলকেও জানবো। নজরুল গীতি খালি শোনার জন্য নয়, নজরুলের লেখা পড়ার জন্য যেন আমাদের সিলেবাসের বাইরে যে পড়ার তালিকা, সেই তালিকায় থাকে। সুকান্ত ভট্টাচার্য কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য অল্প বয়সে মরে গেছেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন যা যা লিখে গেছেন সেগুলো ইতিহাস তৈরি করেছে। আমরা খালি নাম্বার পাওয়ার জন্য পড়বো না। আমি আমার কথা নির্ধারিত করব না। আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, আমার মনে আছে আমার মা যখন টিফিন দিতেন, প্রতিদিন টিফিন দিতেন এবং এটা বলতেন যে টিফিন খোলার আগে তোমার বেঞ্চের পাশে, সামনে পিছনে যারা বসে আছে তাদের টিফিন বক্সের দিকে তাকাবে, এমন যেন না হয় তাদের টিফিন বক্সগুলো খালি আর তাদের সামনেই তুমি তোমার ভরা টিফিন বক্সগুলো খেতে শুরু করলে। যদি দেখো তোমার সহপাঠী, তোমার ক্লাসের বন্ধু কারোর টিফিন বক্স খালি আছে, তাহলে তোমার ভরা টিফিন বক্স তাদের সাথে ভাগ করে খাবে। আসলে খালি ভালো মেয়ে, ভালো ছেলে বা ভালো স্টুডেন্ট হওয়া মানে ভালো রেজাল্ট করা নয়। আমি 100 পেলাম, আমি A+ পেলাম, আমি ফার্স্ট হলাম, শুধু সেটা দিয়ে ভালো ছাত্রছাত্রী হওয়া যায় বলে আমি মনে করি না। যদি না আমার পাশের ছেলেটি, আমার পাশের মেয়েটি, আমার পাশের বন্ধুটি বা যার সঙ্গে আমার বন্ধুত্ব হয়তো নেই, একদম কোনায় যে ছেলেটি মেয়েটি বসে থাকে স্কুলে, যারা হয়তো কলারটা একটুখানি ছেঁড়া, জুতোটা একটু ফেসে গেছে, একটু মুখ চোরা, পরিষ্কার পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে পারে না, তার ভালো থাকার খবরও যেন আমরা নিই। এবং আমাদের বড় হয়ে ওঠা, আমার ব্যক্তি জীবনের সাফল্যের মধ্যে যেন সমষ্টির সাফল্য লুকিয়ে থাকে। আমি ভালো হব, বড় হব এবং আমার সঙ্গে সঙ্গে আমার আশেপাশে সবাইও যাতে ভালো থাকে, তাদেরও যাতে বড় হওয়ার ইচ্ছাটা সম্পূর্ণ হয়, সেদিকে আমরা নজর রাখবো। যে কৃতীরা ভালো রেজাল্ট করেছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক অবশ্যই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমরা অনেক ভালো মানুষ হবে, এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।